দাম বাড়লেও অনিশ্চিত নিরবিচ্ছিন্ন গ্যাস, উৎপাদন নিয়ে শঙ্কা, টেকায় কষ্টকর বলছেন ব্যবসায়ীরা। শীত উপেক্ষা করে ইজতেমায় মুসল্লিদের ঢল, শুনছেন বয়ান, কাল দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত। সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমিতে চলছে বইমেলার কর্মযজ্ঞ, মূল ফটকে আসছে পরিবর্তন। খোরাখুড়িতে পঙ্খখালী গুলশান লিংক সড়কে ভোগান্তির চরমে, যানজট 2 কিলোমিটার যেতে ঘণ্টা পার। সিলেট থেকে আন্তর্জাতিক রুটে বিমানের টিকিট সংকট, সুযোগে বাড়তি ভাড়া নিচ্ছে বেসরকারিগুলো। বিপিএল এর 2 দিন বিরতি, ব্যাটিংয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন সাকিব, পয়েন্ট তালিকায় শীর্ষে মাশরাফি সিলেট। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সকালে। বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে আমি লায়লা ডরিন। এবারে বিস্তারিত। আগামী মাস থেকেই বাণিজ্য ও শিল্প খাতে কার্যকর হচ্ছে গ্যাসের বর্ধিত নতুন দাম। তবে এখনো মেলেনি নিরবিচ্ছিন্ন সরবরাহের নিশ্চয়তা। উদ্যোক্তারা বলছেন, সরবরাহ নিশ্চিত না হলে বাড়তি খরচে পণ্য উৎপাদন করে টিকে থাকা সম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন, স্পট মার্কেট থেকে সরাসরি কিনে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ কৌশলগতভাবে অসম্ভব। সরকারের এমন সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনবে না বলেও মত তাদের। বিস্তারিত জানাচ্ছেন আতিয়া আনোয়ার অন্তু। গ্যাসের সরবরাহ স্বাভাবিক না থাকায় গেল বছর থেকেই ব্যাহত হচ্ছে উৎপাদন অব্যাহত রাখতে দাম বাড়িয়ে হলেও নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের প্রস্তাব রাখে ব্যবসায়ী ও উদ্যোক্তারা। এরই প্রেক্ষিতে গত জুনে 1 দফা গ্যাসের দাম বাড়ায় সরকার, কিন্তু স্পট মার্কেটে দাম বেশি থাকায় গ্যাস আমদানির উদ্যোগে সফলতা মেলেনি। শেষমেশ এবার ভর্তুকি কমাতে শিল্পে গ্যাসের দাম প্রায় 150% বৃদ্ধির ঘোষণা দেয় সরকার। তবে এখনও নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের নিশ্চয়তা মেলেনি। ফলে একদিকে গ্যাস সংকটে উৎপাদন ঘাটতি, আর অন্যদিকে দ্বিগুণেরও বেশি দাম বৃদ্ধি। দুয়ে মিলে চরম বিপাকে উদ্যোক্তারা। আমরা কিন্তু এখনো সরকারের কাছ থেকে এই ব্যাপারে কোনো দিক নির্দেশনা পাইনি যে ফেব্রুয়ারি থেকে আমাদেরকে পর্যাপ্ত গ্যাস দিবে, এটা কিন্তু পাইনি। বরঞ্চ মন্ত্রী যেটা বলেছিলেন যে মার্চ মাস থেকে আরও পরিস্থিতি খারাপ হবে। এখন ওনারা যে কোন সূত্রে বা কোন কারণে এখন এটা ফেব্রুয়ারি থেকে কার্যকর দিয়েছেন জানি না। আপনারা যখন আমাদেরকে পর্যাপ্ত গ্যাস দিবেন তখনই এটা কার্যকর করেন। এফবিসিসিআই সাবেক সভাপতি একে আজাদের মতে, নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত না হলে উৎপাদন সচল রাখা সম্ভব হবে না। বাড়বে উৎপাদন খরচ, প্রভাব পড়বে রপ্তানিতেও। তাই পর্যায়ক্রমে দাম বাড়ানোর পরামর্শ তার। যদি পর্যায়ক্রমে বাড়ানো হয় তাহলে আমাদের জন্য অ্যাফোর্ডেবল হবে এবং আমরা কস্ট ইফেক্টিভ হব। আদার দেন এই একত্রে এই পরিমাণের যদি বৃদ্ধি করা হয়, এটা কারো পক্ষে অ্যাফোর্ডেবল হবে না এবং আমরা আমাদের প্রোডাকশন কস্ট বেড়ে যাবে এবং ডোমেস্টিক মার্কেটেও আমাদের পণ্য বিক্রি হবে না এবং রপ্তানিতেও আমরা কম্পিটিটিভ হবে না। এদিকে দেশে গ্যাসের সিস্টেম লস হয় প্রায় 10%। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, দাম এত না বাড়িয়ে অভ্যন্তরীণ রাজস্ব আয় বৃদ্ধি ও নতুন কূপ থেকে গ্যাস আহরণে আরও কৌশলী হওয়া প্রয়োজন ছিল। স্পট মার্কেট থেকে সরাসরি কিনে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ কৌশলগতভাবে অসম্ভব। মূল্যটা এখন কমেছে কিছুটা, কিন্তু এটার কোনো গ্যারান্টি নাই। এটা এত আনস্টেবল। আজকে কমেছে, এটা 2 মাস পরে বা 1 মাস পরে এটা যে কোথায় যাবে নোবডি নোজ। সাময়িকভাবে যে কমলো, এইটার উপর ভিত্তি করে প্রজেকশন করা যে আমি এখন থেকে স্পট থেকে কিনে আমি আগামী 6 মাস বা 1 বছর নিরবিচ্ছিন্ন গ্যাস দেব, এটা একেবারেই যৌক্তিক না। দেশে ব্যবহৃত গ্যাসের প্রায় 35% যায় শিল্প কারখানা ও পাইপলাইনে। আতিয়া আনোয়ার অন্তু, দেশ টিভি, ঢাকা। কাঁচা বাজারের খবর জানবো এবারে। ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, সবজি সহ অন্যান্য নিত্যপণ্যের দরদাম কেমন দেখছেন? আমি এখন আছি ময়মনসিংহ নগরীর সবচেয়ে বড় কাঁচা বাজার মেছোয়া বাজারে। এখানে সকাল থেকেই কিন্তু আমরা খোঁজ খবর নিচ্ছিলাম। এখন
সবজির মৌসুম চলছে। কাঁচা এই ময়মনসিংহের বাজারে কিন্তু আমরা দেখেছি যে একমাত্র মূলা ছাড়া কিন্তু সকল সবজির দামই কিছুটা ঊর্ধ্বগতি রয়েছে, আমাদেরকে ক্রেতারা জানিয়েছেন। এবং মূলা বিক্রি হচ্ছে 10 টাকা কেজি। এছাড়াও যদি বলি যে টমেটো 30 থেকে 35 টাকা কেজি, এবং সিম বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, মটরশুঁটি 80 টাকা, বেগুন 40 থেকে 50 টাকা, এবং শসা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি ধরে। মোটামুটি বলা চলে যে আসলে সকল সবজির দামেই কিন্তু কিছুটা ঊর্ধ্বগতি। এছাড়াও যদি বলি সবচেয়ে বেশি দাম হচ্ছে কাঁচামরিচের জাজ কিন্তু কোনোভাবেই কমছে না। এই বাজারে কাঁচামরিচ 100 টাকা কেজি বিক্রি হচ্ছে, গত সপ্তাহে যা 70 টাকা কেজি ছিল। এই বিষয়টি নিয়ে কিন্তু ক্রেতারা খুব জানিয়েছেন। তারা বলছেন যে প্রশাসনের মনিটরিং ব্যবস্থা জোরদার না হলে আসলে এখনই শীতের মৌসুম, সবজির মৌসুম, তারপরেও কিন্তু বাজারে যে সবজির দাম সেটা কিন্তু কোনোভাবেই কমবে না। তারা কিন্তু জেলা প্রশাসনের মনিটরিং ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম কৃষি বিভাগের সাথে। কৃষি বিভাগ বলছেন যে ময়মনসিংহের 23,000 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে এবছর। আসলে ময়মনসিংহের বাজারে স্থানীয় সবজি যাওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন বাজারে কিন্তু এই ময়মনসিংহের সবজি যায়, তারপরেও কিন্তু দাম না কমায় ক্রেতাদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে, এবং তারা জেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য মনিটরিং ব্যবস্থা জোরদার করার। যেহেতু সামনে রমজান আসছে, ভোক্তারা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেই লক্ষ্যে কিন্তু বাজার মনিটরিং জোরদার করা হবে বলে আমাদের জেলা প্রশাসন থেকেও কিন্তু জানানো হয়েছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের কাঁচা বাজার থেকে সর্বশেষ। ডরিন। ইলিয়াস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দেশি বিদেশি লাখো মুসল্লিতে পরিপূর্ণ গোটা ইজতেমা ময়দান। দ্বিতীয় দিনেও বয়ান শুনছেন মুসল্লিরা। আগামীকাল রোববার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত চলবে এই বয়ান। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বিশিষ্ট আলেমগণ এই বয়ান করছেন। মূল বয়ান বাংলা সহ বিভিন্ন ভাষাভাষীদের জন্য অনুবাদ করা হচ্ছে। এদিকে আখেরি মোনাজাত উপলক্ষে আগামীকাল সকাল 8টা থেকে 5টা পর্যন্ত মেট্রো রেল চলাচলের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। ইজতেমা ময়দান থেকে এবারে সরাসরি যুক্ত আছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, দ্বিতীয় দিনে আজকে আলেমগণ বয়ানে কি বলছেন? ডরিন, সকাল থেকে যে ফজরের নামাজ তারপরেই কিন্তু বয়ান শুরু হয়েছে, এবং এই মুহূর্তে বয়ানের বিরতি চলছে। পরবর্তীতে জোহরের নামাজের পর আবার বয়ান শুরু হবে। এবং এখানকার মুসল্লিদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে ধর্মীয় বিধান অনুসারে যেভাবে জীবনযাপন করা প্রয়োজন এবং ধর্মের, ইসলামের প্রচারের জন্য যেই কাজগুলো করা প্রয়োজন সেই বিষয়ে কিন্তু তাদের এই বয়ানগুলো দেওয়া হচ্ছে, এবং তারা যাতে ধর্মীয় বিধান অনুযায়ী তাদের জীবনযাপন করতে পারেন এবং ইসলামের দাওয়াত দিতে পারেন সেই বিষয়ে নানা ধরনের বয়ান কিন্তু তারা দিচ্ছেন বক্তারা। এবং আমি আপনার মাধ্যমে একটু দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই যে শনিবার ফজরের নামাজের পর মাওলানা ইয়াকুবের বয়ানের মধ্য দিয়ে আজকের বয়ান শুরু হয়, এবং সেটি তর্জমা করেন মাওলানা মুনির বিন ইউসুফ। এবং জোহরের নামাজের পর বয়ান করবেন তুরস্কের মাওলানা উমর, এবং আসরের নামাজের পর বয়ান করবেন মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভি, এবং মাগরিবের পর বয়ান করবেন মাওলানা আব্দুস সাত্তার। এবং এই যে ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে, এবং গতকাল থেকে শুরু হওয়া এই ইজতেমায় 54টি দেশের প্রায় 4,000 বিদেশি কিন্তু এই ইজতেমায় অংশগ্রহণ করেছেন। এবং প্রথম পর্বে শীতের তীব্রতা কিছুটা কম থাকলেও
গেল কয়েকদিন ধরে কিন্তু শীতের তীব্রতা যথেষ্ট বেড়েছে। তবে এই যে ইজতেমা ময়দান, সেই ইজতেমা ময়দানে যে মানুষের ভিড়, সেই মানুষের ভিড়ে কিন্তু শীতের যে তীব্রতা তেমন আসলে টের পাওয়া যাচ্ছে না। এবং এখানকার মুসল্লিদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তারা কিন্তু যথেষ্ট শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নেই সুষ্ঠুভাবে তাদের ইজতেমার কার্যক্রম সম্পন্ন করতে পারছেন। এবং প্রতি ওয়াক্তে যেই বয়ান অনুষ্ঠিত হয়, সেই বয়ানের মাঝখানের যেই সময়গুলো আছে, সেই সময়গুলো কিন্তু বিভিন্ন এলাকা থেকে আসা তবলিগের যে দলগুলো তারা নিজেদের মধ্যে আলোচনা করে নিচ্ছেন। ধর্মের অনেক অজানা বিষয় তারা নিজেদের মধ্যে আলোচনা করে সেগুলো জানতে পারছেন। এবং তারা যেটি বলছেন যে তারা এখান থেকে যেই শিক্ষাগুলো নেবেন, তারা সেই শিক্ষাগুলো নিয়ে নিজ নিজ এলাকায় যাবেন এবং তা প্রচারের চেষ্টা করবেন। এবং এখানকার যে সার্বিক পরিস্থিতি আমরা পুরো ইজতেমা ময়দানের চারদিক ঘুরে দেখেছি এবং মুসল্লিদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তাদের সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন করার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো কিন্তু নেওয়া হয়েছে। এছাড়া ইজতেমা ময়দানে যদি কেউ অসুস্থ হয়ে যান, সেই ইজতেমা ময়দানের উত্তর পাশে নিউমন্নু কটন মিল এলাকায় কিন্তু তাদের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য সরকারি এবং বিভিন্ন বেসরকারি ব্যক্তি প্রতিষ্ঠানের সংস্থাগুলো কাজ করছে এবং সেখানে তাদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। এবং এই ইজতেমা আগামীকাল যেই আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামীকালের আখেরি মোনাজাত যিনি করবেন, মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে মাওলানা ইউসুফ কান্দলভি, তিনি এই আখেরি মোনাজাত করবেন। এবং ধর্মপ্রাণ মুসলমানরা যেটি বলছেন, যারা এখানে এই ইজতেমায় অংশগ্রহণ করেছেন, তারা যেটি বলছেন যে তারা এখান থেকে যেই শিক্ষা নিচ্ছেন, সেই শিক্ষা নিয়ে কিন্তু কেউ কেউ আপাতত ঘরে ফিরে যাবেন, কেউ কেউ আবার এখান থেকেই চিল্লায় রওনা করবেন তাদের এই ধর্মীয় যেই শিক্ষা, সেগুলো প্রচারের উদ্দেশ্যে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ডরিন। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইজতেমার ময়দান থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল রিপন। শীতের মিষ্টি রোদে সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি চত্বর জুড়ে স্ট্রাকচার নির্মাণের পাশাপাশি ছাউনি দেয়া হচ্ছে। এরই মধ্যে কেউ বাঁশের খুঁটির জন্য গর্ত খুঁড়ছে, কোথাও চলছে বাঁশ কাটার কাজ। একটানা চলছে নির্মাণ সাজগোজের এই কর্মযজ্ঞ। কারণ বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে ফেব্রুয়ারির প্রথম দিন থেকে। বিস্তারিত আহসান হাবিবের প্রতিবেদনে। একের পর এক হাতুড়ির বাড়ি পড়ছে কাঠে, প্যারেক ঠুকতে ব্যস্ত শ্রমিকরা। আর কদিন পরেই স্টলের কাজ শুরু হবে, তার আগেই বাঁশ আর টিনের কাজ শেষ করতে হবে। এমন আয়োজন এখন বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে। বাঙালির প্রাণের মেলা শুরু হতে যে আর সপ্তাহখানেক বাকি। বাঁশের কাজ মোটামুটি পরে চাপায় হালাইছি, টিন চাইতেছি, টিনের কাম প্রায় অর্ধেক করে হালাইছি, বেশি সময় লাগবে না। এগুলা এখন রেডি করতেছি, রেডি দোকানে যখন নাম্বার পরে সময় দোকান আমরা ডেকোরেশন করে দিব, সেট করে দিব আর কি। এবার মেলার মূল ফটক পরিবর্তন করা হবে মেট্রো রেলের স্টেশনের কারণে। ঠিকাদারি কাজে জড়িতরা জানান, উদ্বোধনী মঞ্চের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। প্রধান ফটক নির্মাণ হবে দ্রুত। ম্যাক্সিমাম কাজ এখানে শেষ হয়ে গেছে, এখন কিছু কারেকশন সেগুলো কাজ চলতেছে, সেটাও আজকের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে। আমাদের যত স্টল আছে ওইগুলো শুধু আমরা টিন দিব, আর এই পাশে যত কাজ আছে যেমন প্যান্ডেলের উপরে কাপড় দিব, তিরপল দিব, সুন্দর সাজসজ্জা করে দিব। কাগজ সহ মুদ্রণ উপকরণের মূল্য বৃদ্ধির প্রভাব বইমেলায় পড়তে পারে বলে শঙ্কা প্রকাশকদের। যেই বইটা ধরেন আমরা গত বছরে ছেপেছি 1700 টাকার ইমের কাগজ, সেই কাগজ এখন প্রায় 3600 টাকার। তারপরেও ক্যাশ টাকাতে কাগজ পাওয়া যাচ্ছে না। আমাদের এই প্রকাশনা শিল্পে খুবই প্রভাব খারাপ হচ্ছে। এজন্য আমরা কোনো নতুন বই দিয়ে খুব একটা যুক্ত পারিনি। এবার পাঠকদের আগে থেকে এই বিষয়টা জানা আছে যে বাংলাদেশের সবকিছুরই দাম কিছু না কিছু বেড়েছে, তো বইয়ের দাম তো একটু বাড়তেই পারে। আগামী 1 ফেব্রুয়ারি থেকে শুরু হবে বইমেলা, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহসান হাবিব, দেশ টিভি, ঢাকা। এবারে দেশ টিভির বিশেষ আয়োজন উল্টো পথের ঢাকা।
ভোগান্তির আরেক নাম মহাখালী গুলশান লিংক সড়ক, যেখানে মহাখালীর আমতলী থেকে গুলশান ১ নম্বরমুখী সড়কের দুই পাশেই চলছে উন্নয়ন কাজ, আর তাতেই ব্যবহার অনুপযোগী সড়কের ২/৩ ফলে প্রতিদিন লেগেই থাকছে যানজট ও ভোগান্তি। যেখানে ২ কিলোমিটার সড়ক যেতেই লাগে ঘন্টারও বেশি সময়। বিস্তারিত তরিক ইসলামের প্রতিবেদনে। কন্ট্রাক্টররা যে কাজ করতেছে এটাই তো এই চিন্তার বাহিরে। ২-৩ মাস ধরে আস্তায় কাজ করতেছে, আস্তা কাজ করে না, ফালাই থুইছে। আমরা গাড়ি ঘোড়া চালাইতে পারতাছি না ঠিক মতো। সমন্বয়ে নাই, এটা একটা কমন। আমি বললাম ওনারা একজন আরেকজনের উপর দোষারোপ করে জিনিসটাকে ক্ষান্ত, হ্যাঁ, কিন্তু এটার ভোগান্তি তো আলটিমেটলি আমরা সাধারণ জনগণরাই ভুগছি। প্রতিদিনের পথ চলার ক্ষোভ এভাবেই দেখালেন মহাখালী গুলশান সড়কে চলাচলকারীরা। তারা বলছেন সড়কের বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় না থাকায় বাড়ছে জনদুর্ভোগ। সরেজমিনে দেখা যায় প্রায় একই সাথে সড়কের দুই পাশে কাজ করছে ওয়াসা ও উত্তর সিটি কর্পোরেশন, যেখানে পায়ে হেঁটে চলাই দেয়। রাস্তার দুই পাশে কাটা, এক পাশে ভালো থাকলে আমরা বাড়িতে যাতায়াত করতে পারতাম, কিন্তু সেটা আমরা পারতেছি না। প্রতিদিন যদি এটা পানি টানি দিয়ে করতো আর কি, সিটি কর্পোরেশন থেকে ভালো হতো। একই সাথে রাস্তা দুই পাশে কাটছে, এটা ৩০-৪০ বছর থেকে কাটতেছে। এইটার একটা পরিকল্পনা হওয়া উচিত। একদিকে সরু রাস্তা, অন্যদিকে মূল সড়কের উপর রাখা নির্মাণ সামগ্রীতে বেড়েছে বিপত্তি, যেখানে ২ কিলোমিটার সড়ক যেতে লাগছে ঘন্টার পর ঘন্টা। পুরো রাস্তার ভিতরে ভাঙা আছে, অনেক জায়গায় পাতির সমস্যা হয়, বিভিন্ন গাড়ির বিভিন্ন জিনিসের সমস্যা হয়। এখান থেকে অফিস হওয়ার টাইমে ৪০ মিনিট ১ ঘন্টার মতো পার হয়ে যায় মাঝে মাঝে। এই রাস্তা তো এটা তো কাটার জন্য ওই যে ডাইনের একটু ডালাই করে দিলেই ডাইনের গাড়িগুলো চলতে পারে। দুই পাশে রাস্তা কাটা, বাসগুলো যাবে কোন? কবে যে এটার থেকে দূর পামু, মুক্তি পামু, এটা জানি না সঠিকটা। জনদুর্ভোগ কমিয়ে সেবা খাতের সমন্বয়ের মাধ্যমেই উন্নয়নের প্রত্যাশা সাধারণ মানুষের। তরিক ইসলাম, দেশ টিভি, ঢাকা। দীর্ঘদিনের খোঁড়াখুঁড়ির ভোগান্তিতে রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসিন্দারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। উন্নয়ন কর্মকাণ্ডের এই দীর্ঘসূত্রতা, এর কারণ কি, আর এলাকাবাসী কি বলছেন? ডরিন, ধন্যবাদ আপনাকে। তো আপনি বলছিলেন যে উন্নয়নের যে কাজটি রয়েছে সেই কাজটির কারণে হচ্ছে মানুষের ভোগান্তি হচ্ছে। আমি এই মুহূর্তে আছি কিন্তু হচ্ছে ফার্মগেট এলাকার পূর্ব রাজাবাজার এলাকায়। এখানে যে সড়কটি রয়েছে এটিতে কিন্তু হচ্ছে প্রায় ৩ মাস ধরে এই সড়কের সংস্কার কাজ চলছে। এই সংস্কার কাজ এখনো কিন্তু স্থবির হয়ে পড়েছে, এখনো কিন্তু সড়কের সেই উন্নয়নের যে কার্যক্রমটি চলছে সেটি কিন্তু এখনো সমাপ্ত হয়নি। এই সমাপ্ত না হওয়ার ফলে কিন্তু এখানে যে মানুষজন আছেন বা এই সড়ক দিয়ে যারা চলাচল করেন সেই মানুষজনের কিন্তু এক ধরনের বড় ভোগান্তি হয়। এবং এখানে যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন, সেক্ষেত্রে কিন্তু যানজট লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু সাপ্তাহিক ছুটির দিন না হলে কিন্তু অন্যান্য দিনগুলোতে কিন্তু এই সড়কে হচ্ছে যানজট লেগে থাকে। এখানে যারা বাসাবাড়িতে লোকজন বসবাস করেন তাদের ভোগান্তি হয়। এখানে যারা এই এলাকায় যারা থাকেন তাদের সঙ্গে আমরা কথা বলবো যে এখানে কি রকম সমস্যা আছে এবং কতদিন ধরে এই কাজ সংস্কার কাজ চলছে। আসলে এই কাজটা চলতেছে আজকে ৩ থেকে ৪ মাস ধরে, আর ৩ থেকে ৪ মাস ধরে আমরা খুব কষ্টের ভিতরে আছি। ছেলে মেয়ে স্কুলে যাইতে পারতেছে না, মা বোনরা হাসপাতালে যাবে, তারা যেতে পারতেছে না। মানে ভোগান্তিটা শেষ নাই, কঠিন ভোগান্তির ভিতরে আমরা আছি। তারপর সামনে আসতেছে বৃষ্টি, আমাদের কপালে কি আছে তা বলতেই পারি না, এই হলো অবস্থা। ধন্যবাদ আপনাকে। তো আপনি কি মনে করছেন এই কাজটা কত দ্রুত হওয়া সম্ভব? এখনই দ্রুত শেষ করা দরকার আর কি। এই মুহূর্তে করতে পারলে আমরা আরো বাঁচি আর কি, যত তাড়াতাড়ি সম্ভব আর কি। একেবারে নাবিশ্বাস অবস্থা আর কি। রাস্তা বন্ধ তো, এদিকে তো যাওয়া যায় না, ওই মসজিদের পরে তো সব বন্ধ একবারে। পরিস্থিতি খুব খারাপ, না বাজারঘাট না কি স্বাভাবিক জীবনযাপন আমরা খুব ব্যাহত হয়ে গেছে আর কি। আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমাদের অনুরোধ যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটাকে পুনর্নির্মাণ করা হোক। ধন্যবাদ আপনাকে। তো ডরিন, শুনছিলেন যে এখানে যারা বসবাসকারী লোকজন আছেন তারা বলছিলেন যে সামনে বর্ষাকাল রয়েছে, এই বর্ষাকাল আসলে এই সড়ক যদি সংস্কার না হয় তাহলে কিন্তু আরো বড় ধরনের হচ্ছে বিপদে পড়বেন তারা। এই বর্ষাকালে হচ্ছে আপনার এই পানিপূর্ণ হয়ে থাকবে এই এলাকাটি, তখন কিন্তু তারা হচ্ছে বাসা থেকে বেরো হতে পারবেন না। ডরিন, এই ছিল পূর্ব রাজাবাজার এলাকা থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা। অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক।